তারা তাদের পূজা মণ্ডপে তারা পূজা করবে, এতে তো মুসলমানরা কোনোদিন বাধা দেয় নাই। কিন্তু মুসলমানদের শিআর, মুসলমানদের ধর্মীয় যে বিধান, দাড়ি একটি পবিত্র বিধান, সেই দাড়িকে তাদের অসুরের মুখে লাগিয়ে দিবে, এগুলি করে একটা উস্কানি দেওয়া এবং এটাকে দিয়ে মুসলমানদের উত্তেজিত করা, এটা সুপরিকল্পিত চক্রান্ত। এদেরকে শক্তভাবে দমন করতে হবে, আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ছাত্র অপূর্ব পাল, সে কোরআনকে যেভাবে অবমাননা করেছে এটি আসলে ভাষায় প্রকাশ করা আমি বলতে পারবো না পুরোটা। শুধু আপনার কাছ থেকে জানতে চাওয়া যে একজন ইসলামিক লিডার হিসাবে যে এই ঘটনা কি পূর্ব পরিকল্পিত আপনার কাছে মনে হয় কিনা, নাকি এটি স্বাভাবিক একটি ঘটনা? এই সময়ে, সাম্প্রতিক সময়ে পৃথিবীর কোথাও এরকম ঘটনা আমাদের চোখে পড়েনি। এই ঘটনা তাহলে এরকম একটা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিদের মধ্যে নর্থ সাউথ একটি সেরা বিশ্ববিদ্যালয়, এরকম একটি জায়গায় এরকম একটি ছেলে এই কাজ করা, আবার অনেকেই বলছেন যে সে মানসিক ভারসাম্যহীন, কিন্তু তার আচরণে আমাদের মনে হয়নি এটি। তো এটি যদি আপনি পরিষ্কার করে বলতেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ছাত্র পবিত্র কোরআন অবমাননা করেছে, পৃথিবীর ইতিহাসে এরকম জঘন্যতম অবমাননাকর ঘটনা আমরা দেখিনি। কোনো তার এই দৃশ্য দেখলে, ভিডিওটা দেখলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ, কোনো বিবেকবান মানুষ সে নিজেকে ধরে রাখতে পারবে না। এরকম জঘন্য একটি কাজ কোনো মানসিক ভারসাম্যহীন লোক করতে পারেন। আমি মনে করি সেটা পরিকল্পিত এবং সুপরিকল্পিত। এর পিছনে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশে 2013 সালে নাস্তিক ব্লগাররা যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে, কোরআন অবমাননা করেছে, আল্লাহকে গালি দিয়েছে, তার এই ঘটনা এর চাইতেও জঘন্য। এর পিছনে মূল কারণ হলো, আমরা যেটা মনে করি যে বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি বিরাজমান। হাসিনা রেজিমের পতন ঘটেছে, কিন্তু তাদের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি, থেমে যায়নি। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করা, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে উস্কিয়ে দিয়ে একটা অরাজক পরিস্থিতি তৈরি করা। মুসলমানরা যখন এই কোরআন অবমাননার প্রতিবাদে মিছিলে নামবে, এই সুযোগ সন্ধানী এই কুচক্রী মহল সেখানে ঢুকে নানা অকারেন্স ঘটাবে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করবে, তাদের দোকানপাট ভাঙচুর করবে। এগুলি মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বকে দেখিয়ে তারা দেশটাকে একটা অরাজক পরিস্থিতি এবং অস্থিতিশীল করে বিদেশি অন্য কোম্পানি দেশে আবার নতুনভাবে ষড়যন্ত্র করার একটা চক্রান্তের অংশ হিসেবে আমি মনে করি। কারণ একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে একজন ছাত্র, বিকারগ্রস্ত ছাত্র, মানসিক ভারসাম্যহীন ছাত্রকে কোনোদিন ইউনিভার্সিটি ছাত্র হিসেবে রাখার কথা না। একটা নামকরা প্রাইভেট ইউনিভার্সিটিতে এরকম একজন মানসিক ভারসাম্যহীন কোনো ছাত্রকে পড়াবে বলে আমরা মনে করি না। সেই ছাত্র সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক এবং তার কর্মকাণ্ডে প্রমাণ করেছে সে সুস্থ, স্বাভাবিক এবং পরিকল্পিতভাবে এই কাজটা করেছে। আপনার কাছে কি মনে হয় কিনা যে এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার হবে? মনে হয় কিনা আপনার কাছে যে বাংলাদেশের যে বিচারিক ব্যবস্থা, এই ব্যবস্থায় সুষ্ঠু বিচার হবে বলে আমি মনে করি না। কারণ আমাদের দেশে ধর্ম, কোরআন অবমাননা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিষয়ে কোনো সুনির্দিষ্ট আইন নেই। সুতরাং আইনের ফাঁক পুকুর দিয়ে এরা বেরিয়ে যায়। এই জন্য আমাদের হেফাজুল ইসলামের পক্ষ থেকে আমরা স্পষ্ট দাবি করছি যে এই চিহ্নিত এবং এই পরিকল্পিত উপায়ে যে কোরআন অবমাননা করেছে, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। সে আইনের ফাঁক পুকুর দিয়ে বের হয়ে যাবে, সেই সুযোগ আমরা দিতে চাই না। প্রয়োজনে হেফাজুল ইসলাম কঠোর কর্মসূচি দিবে এবং দেশবাসী আলেম ওলামাদেরকে সাথে নিয়ে তার শক্ত আইন করে তাকে যেন এই আইনের আওতায় বিচারের মুখোমুখি করা যায় সে ব্যবস্থা করবে।
আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় এই ঘটনাটি এসেছে যে বিভিন্ন পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনা ঘটেছে বাংলাদেশে। তো এটা নিয়ে অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বিচারের মুখোমুখি করবেন। তো এই ঘটনার কিভাবে বাংলাদেশে হলো বলে আপনি মনে করেন? এরকম আমরা এটা দেখতেছি যে একটা কুচক্রী মহল, এটা সংখ্যালঘু সম্প্রদায়ের ভিতরেও আছে। তারা একটা আগ্রাসনবাদী, হিন্দুত্ববাদী দেশের এজেন্ট হয়ে কাজ করছে। দেশে একটি পরিবেশ গোলা করে তারা যেন তাদের স্বার্থ হাসিল করতে পারে, সেই জন্য তারা কিছুদিন পরপর এই সমস্ত ন্যাক্কারজনক কাজগুলো করে। তারা তাদের পূজা মণ্ডপে তারা পূজা করবে, এতে তো মুসলমানরা কোনোদিন বাধা দেয় নাই। কিন্তু মুসলমানদের শিয়ার, মুসলমানদের ধর্মীয় যে বিধান, দাড়ি একটি পবিত্র বিধান, সেই দাড়িকে তাদের অসুরের মুখে লাগিয়ে দিবে, এগুলি করে একটা উস্কানি দেওয়া এবং এটাকে দিয়ে মুসলমানদের উত্তেজিত করা, এটা সুপরিকল্পিত চক্রান্ত। এদেরকে শক্তভাবে দমন করতে হবে, আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। নেত্রকোনায় আমরা দেখেছি যে সেখানে আপনি উপস্থিত ছিলেন একটি সমাবেশে হেফাজতে ইসলামের। ওখানে দেখলাম যে একটি হট্টগোল অবস্থা সৃষ্টি হলো, মারামারি পর্যায়ে চলে গেল। বিষয়টি আসলে কি মারামারি হয়েছে নাকি এই বিষয়টি যদি আপনি খুলে বলতেন। নেত্রকোনা হেফাজতে ইসলামের কাউন্সিলে আসলে এরকম বড় কোনো ঘটনা ঘটেনি। কিছু বহিরাগত যারা ডেলিগেট ছাড়া, কাউন্সিলর ছাড়া যারা বাহির থেকে ঢুকেছিলেন, আমরা মনে করি তারা এটা পরিকল্পিতভাবে এই কাজটা করেছেন। আমরা তাদেরকে থামানোর চেষ্টা করেছি। এক্ষেত্রে যারা বাহির থেকে ঢুকেছে তাদেরকে বিতাড়িত করার জন্য দায়িত্বশীলরা তাদেরকে হল রুম থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছেন। এটাকে মিডিয়া হট্টগোল এবং হাতাহাতি বলে প্রচার করেছে। আসলে এরকম জটিল কোনো ঘটনা হয়নি। বাকি আমরা পরিস্থিতি শান্ত করার জন্য কমিটি স্থগিত করে দিয়েছি। এতটুকু হইল নেত্রকোনা। এটাকে মিডিয়া একটু ব্যাপকভাবে প্রচার করে দেশে একটু হেফাজতের ইমেজটা নষ্ট করার জন্য চেষ্টা করা হয়েছে। অনেকে বলছেন যে যেভাবে হেফাজতের বিভিন্ন নেতাকর্মীরা রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলছে, রাজনৈতিকভাবে তারা বিভিন্ন এলাকায় প্রভাব খাটাচ্ছে বা আগামী নির্বাচন নিয়েও কথা বলছেন। অনেকে বলছেন যে তারা মনে করেন যে হেফাজতে ইসলামকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করে রাজনৈতিকভাবে কাজ করা উচিত। আপনি কি মনে করেন এই বিষয়ে? আসলে হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। হেফাজতে ইসলাম আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবনগরী যে নীতি আদর্শের উপরে প্রতিষ্ঠা করেছেন, হেফাজতের কেন্দ্রীয় কমিটির মজলিস শোরার নীতিগত সিদ্ধান্ত হলো হেফাজতে ইসলাম অরাজনৈতিকভাবেই থাকবে এবং এই অরাজনৈতিক সংগঠনটাকে আমরা একটা অভিভাবক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। হেফাজতকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। এখানে সমস্যাটা হলো হেফাজতে ইসলাম তো সর্বস্তরের ওলামা ইকরাম, তৌহিদি জনতার সংগঠন। তো হেফাজতের ভিতরে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ তো রয়েছেন। আমরা মনে করি হেফাজতে সমস্ত নেতাকর্মী তারা হেফাজতের ব্যানারে আসলে অরাজনৈতিক হিসেবে আসবেন, হেফাজতের ব্যানারে অরাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। রাজনৈতিক কর্মকাণ্ড হেফাজতভুক্ত যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে ওনারা তো স্বাধীন, ওনাদের গণতান্ত্রিক অধিকার, সাংগঠনিক দায়িত্ব আছে, ওনারা সাংগঠনিকভাবে রাজনৈতিক কার্যক্রমগুলো পরিচালনা করবেন। এতে হেফাজতের কোনো বাধা থাকবে না। হেফাজতে ইসলামের রাজনৈতিক নেতৃবৃন্দ যখন রাজনৈতিক কর্মকাণ্ড করে তখন তাদেরকে অরাজনৈতিক ভাবার কোনো কারণ নেই। আর হেফাজতের অরাজনৈতিক নেতৃবৃন্দ যখন হেফাজতের ব্যানারে কাজ করে তখন তো অরাজনৈতিকভাবে করবে। সুতরাং দুইটা আলাদা জিনিস। হেফাজত রাজনীতি করবে না, এই জন্য রাজনৈতিক দলগুলো আলাদাভাবে রাজনীতি করবে, হেফাজত অরাজনৈতিকভাবেই থাকবে। এটা হলো হেফাজতের নীতিগত সিদ্ধান্ত। এতে আমরা সাধারণভাবে সবাইকে এক করে ফেলি। রাজনৈতিক নেতৃবৃন্দ যদি রাজনৈতিক বক্তৃতা দেয় সেটাকে হেফাজতের বক্তৃতা হিসেবে চালিয়ে দেয়। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে।
হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।